আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব বিক্ষোভে নিহত বেড়ে ৪৫। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিক্ষোভকারীদের আগুন, কঠোর হামলার হুমকি ট্রাম্পের। আরও জানিয়ে দেব মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণ, পরবর্তী নিশানা হওয়ার ভয়েই কি নীরব পুতিন নাকি গোপন সমঝোতা। এবার সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি। এদিকে কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। অন্যদিকে কাসেম সোলাইমানির ভাস্কর্য গুড়িয়ে দিল ইরানিরা। সর্বশেষ জানিয়ে দেব ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিক্ষোভে নিহত বেড়ে ৪৫ জন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে বিক্ষোভকারীদের আগুন, কঠোর হামলার হুমকি ট্রাম্পের। ইরানে অর্থনৈতিক সংকটের জেরে চলমান সরকার বিরোধী বিক্ষোভ আরও জোরালো হয়েছে। দেশজুড়ে চলা এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর দমনপীড়নে অন্তত ৪৫ জন নিহত হয়েছেন বলে মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানিয়েছে ফক্স নিউজ। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের উপর হামলা হলে ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাজধানী তেহরান ছাড়াও কোম, ইস্পাহান, বন্দর আব্বাস ও বজনুরত শহরে বড় ধরনের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে ইরানের মধ্যাঞ্চলের শহর ইস্পাহানের রাষ্ট্রীয় টেলিভিশন ইসলামিক রিপাবলিকান অব ইরান ব্রডকাস্টিং বা IRIB ভবনে আগুন ধরিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা। তবে দেশটিতে ইন্টারনেট ও সংবাদ মাধ্যমের উপর কঠোর কড়াকড়ি থাকায় এই তথ্যের সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানি কর্তৃপক্ষ যদি বিক্ষোভকারীদের হত্যা করে তবে যুক্তরাষ্ট্র সেখানে খুব কঠোর হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তবে মানবাধিকার সংস্থাগুলোর বরাতে ফক্স নিউজ বলেছে, আন্দোলন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহত মানুষের সংখ্যা ৪৫ জন ছাড়িয়েছে। আজ শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প হুঁশিয়ারি দেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের নিশানা করে তবে সেখানে হস্তক্ষেপের জন্য যুক্তরাষ্ট্র সব দিক থেকে প্রস্তুত রয়েছে। এর আগে বিক্ষোভকারীদের মৃত্যুর ঘটনায় ইরানকে খুব কঠোরভাবে আঘাত করার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। নতুন এই মন্তব্য তারই ধারাবাহিকতা। দেশটিতে চলমান সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর সদস্য, বেসামরিক নাগরিক সহ উভয় পক্ষে প্রাণহানির খবর পাওয়া যাচ্ছে। উল্লেখ্য, গত বছর ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় মার্কিন হামলার পর ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যগুলো বৃহত্তর সংঘাতের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। ট্রাম্পের সর্বশেষ হুঁশিয়ারির বিপরীতে ইরান তার সামরিক বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রেখেছে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোই হামলার হুমকি দিয়েছেন। তেহরান বলেছে, তারা পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবে না এবং আগে হামলার শিকার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না। তার নিরাপত্তা বা ভূখণ্ডে যে কোনো আঘাতের রেড লাইন বা চূড়ান্ত সীমা হিসেবে হুঁশিয়ারি দিয়েছেন ইরান। তেহরান আরও জানিয়েছে, যে কোনো হামলা বা অব্যাহত শত্রুতামূলক আচরণের বিপরীতে তারা চূড়ান্ত ও সিদ্ধান্তমূলক জবাব দেবে। গতকাল বৃহস্পতিবার বিক্ষোভকারীদের উপর ইরানের অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানিয়েছে জার্মানি। বিক্ষোভ দমনে ইরান সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে বিশ্বজুড়ে তৈরি হওয়া উদ্বেগের সঙ্গে একতা প্রকাশ করেছে দেশটি। অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বিদেশি শক্তির সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগ বেশ কয়েকজন উস্কানিদাতাকে গ্রেপ্তার ও বিপুল পরিমাণ চালান করা অস্ত্র জব্দ করা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের অর্থনৈতিক দুর্দশার কথা স্বীকার করলেও এই দাঙ্গা উস্কে দেওয়ার জন্য বাইরের শক্তিকে দায়ী করেছেন। মাদুরোকে যুক্তরাষ্ট্রের অপহরণ, পরবর্তী নিশানা হওয়ার ভয় কি নীরব পুতিন নাকি গোপন সমঝোতা। রুশ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোই একটি মিম বা ব্যঙ্গাত্মক ছবি বর্তমানে ভাইরাল। সেখানে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একটি উদ্ধৃতি জুড়ে দেওয়া হয়েছে, আমরা আপনজনদের ছেড়ে দিই না। এই বার্তার পাশে পুতিনের সঙ্গে এমন সব নেতার ছবি দেওয়া হয়েছে যাদের একসময় মস্কোর প্রধান মিত্র হিসেবে ঘোষণা করেছিলেন তিনি। গুরুত্বপূর্ণ মিত্রদের এই তালিকায় রয়েছেন লিবিয়ার প্রয়ত্নেতা মুয়াম্মার গাদ্দাফি, 2011 সালে তাকে ক্ষমতাচ্যুত ও হত্যা করা হয়েছিল। আছে সিরিয়ার বাশার আল আসাদ, 2024 সালে ক্ষমতাচ্যুত হয়ে তিনি পালিয়ে মস্কোয় আশ্রয় নিয়েছেন। আরও আছেন ইউক্রেনের ভিক্টর ইয়াকুনোভিচ, 2014 সালে ক্ষমতাচ্যুত হওয়ার পর তাকে দ্রুত মস্কোয় সরিয়ে নেওয়া হয়েছিল। ওই বার্তার সর্বশেষে রয়েছে পুতিন ও নিকোলাস মাদুরোর হাস্যোজ্জ্বল ছবি। গত শনিবার মার্কিন বিশেষ বাহিনী ডেল্টা ফোর্সের কমান্ডাররা মাদুরোকে তার শোবার ঘর থেকে তুলে নিয়ে যান। মাদক পাচারের অভিযোগে বর্তমানে নিউ ইয়র্কের আদালতে তার বিচার কাজ শুরুর অপেক্ষায় রয়েছে। মাদুরোকে তুলে
নেওয়ার আগে যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী ভেনেজুয়েলায় রাশিয়ার সরবরাহ করা বুক 2MA আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডারগুলোয় হামলা চালায়। দুদেশের কৌশলগত জোটের অংশ হিসেবে সমুদ্রবন্দর ও বিমানবন্দরে এসব ব্যবস্থা স্থাপন করেছিল রাশিয়া। তবে কারাকাসের সঙ্গে মস্কোর প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি ছিল অস্পষ্ট। কোনো বিদেশি আগ্রাসনের ক্ষেত্রে ভেনেজুয়েলাকে তাৎক্ষণিক সামরিক সহায়তা দেওয়ার কোনো অঙ্গীকার বা শর্ত সেই চুক্তিতে ছিল না। মাদুরোকে অপহরণ করে নিয়ে যাওয়ার ঘটনাকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সশস্ত্র আগ্রাসনের এক অগ্রহণযোগ্য কাজ বলে উল্লেখ করলেও এ বিষয়ে এখন পর্যন্ত পুরোপুরি নীরব ভ্লাদিমির পুতিন। সামরিক হস্তক্ষেপ তো দূরের কথা, তিনি একটি শব্দও খরচ করেননি। পর্যবেক্ষকরা আল জাজিরাকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের ওই অভিযানের ফলে রাশিয়ার সামনে দুই ধরনের পরিণতি দেখা যাচ্ছে। প্রথমত, ক্রেমলিনের ইতিমধ্যে স্নান হয়ে যাওয়া আন্তর্জাতিক সম্মানের তাৎক্ষণিক ক্ষতি হয়েছে। দ্বিতীয়ত, ইউক্রেন সহ সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অঞ্চল এবং জ্বালানি সমৃদ্ধ মধ্য এশিয়ায় মস্কোর একচ্ছ আধিপত্য বজায় রাখার দীর্ঘমেয়াদী সুবিধা তৈরি হয়েছে। লন্ডন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সেন্ট্রাল এশিয়া ভিউ লিজেন্সের প্রধান আলিশার ইল খদম আল জাজিরাকে বলেন, একদিকে লাতিন আমেরিকায় পুতিনের সবচেয়ে বিশ্বস্ত মিত্র ছিলেন মাদুরো, ফলে তার এই পরিণতিতে পুতিনের মর্যাদা ও সুনামে বড় ধাক্কা লেগেছে। তবে পুতিনের কাছে এর চেয়েও বেশি গুরুত্ব হল নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কর্মকাণ্ডের মাধ্যমে একটি নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করছে। ইলকামাব মনে করেন, ট্রাম্প যে নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি করেছেন তার গুরুত্বের কাছে এই মিত্রের বা মাদুরোর মূল্য পরিবর্তনের কাছে খুব একটা বেশি নয়। তিনি বলেন, এই নতুন বিশ্ব ব্যবস্থা এখন শক্তির অগ্রাধিকারের উপর ভিত্তি করে চলছে, আন্তর্জাতিক আইনের উপর নয়। অথচ একসময় জাতি বা রাষ্ট্রগুলোর সার্বভৌমত্বই ছিল আন্তর্জাতিক আইনের মূল ভিত্তি। মাদুরোর ক্ষেত্রে যা ঘটেছে তার সঙ্গে 2024 সালের ডিসেম্বরে সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদ পতনের পর মস্কোর সামরিক নিষ্ক্রিয়তার মিল রয়েছে। সে সময় বিরোধীরা সিরিয়ার ক্ষমতা দখল করে আসাদ আতঙ্কিত হয়ে দামেস্কে থেকে পালিয়ে মস্কোতে আশ্রয় নেয়। একটি তত্ত্ব বলছে, গত বছরের আগস্টে আলাক্সার অ্যাক্সোরেজে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনে ট্রাম্প ও পুতিন সম্ভবত মাদুরোকে বাদ দেওয়ার বিষয়ে একমত হয়েছিলেন। জার্মানির ব্রেমেন ইউনিভার্সিটির রাশিয়া বিষয়ক গবেষক নিকোলাস মিত্রখিন বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তারের সীমাবদ্ধতা নিয়ে সম্ভবত অ্যাঙ্কোরেজে বা এরও আগে তাদের মধ্যে কথা হয়েছিল। এ সমঝোতা হওয়ার হয়তো ইউক্রেন ইস্যুতে পুতিনকে কিছু ছাড় দিয়েছে ট্রাম্প। বিনিময়ে ভবিষ্যতে যুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়ার আর্কটিক অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলনে যৌথ অংশীদারত্ব এবং গ্রিনল্যান্ডের উপর ওয়াশিংটনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মতো বিষয়গুলো থাকতে পারে। সেনাবাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, সিরিয়ায় কারফিউ জারি। সিরিয়ার আলেপ্পো শহরের একাধিক এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। দেশটির সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের SDF এর মধ্যে সংঘর্ষের তীব্র আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার 8 জানুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। আলেপ্পো অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে জানায়, আশরাফিয়ে, শেখ মাকসুদ, বানিজেদ, আল সিরিয়ান, আল হুল্লুক ও আল মিদান এলাকায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ কার্যকর থাকবে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এই বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। কারফিউ চলাকালে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সব ধরনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে, কোনো ব্যতিক্রম করা হবে না। আলেপ্পোর মিডিয়া বিভাগের পরিচালক আল জাজিরাকে জানান, চলতি সপ্তাহের শুরুতে সংঘর্ষ শুরুর পর থেকে আশরাফিয়া ও শেখ মাকসুদ এলাকা থেকে 1 লাখের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। 43 বছর বয়সী রানা ইসা গত বৃহস্পতিবার স্নাইপার হামলার আশঙ্কায় পরিবারসহ আশরাফিয়া এলাকা ছেড়েছেন। তিনি AFP-কে বলেন, অনেক মানুষ এলাকা ছাড়তে চায়, কিন্তু গুলিবিদ্ধ হওয়ার ভয়ে পারছে না। আমরা খুব কঠিন সময় পার করছি, আমার সন্তানরা ভয়ে কাঁপছিল। এই সংঘর্ষ এমন এক সময় ঘটছে যখন 2025 সালের মার্চে স্বাক্ষরিত SDF-কে রাষ্ট্রীয় কাঠামোর সঙ্গে একীভূত করার চুক্তি বাস্তবায়ন নিয়ে দামেস্কের সরকারের সঙ্গে আলোচনা ভেঙে পড়েছে। SDF দীর্ঘদিন ধরে সিরিয়ার উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে আসছে। চলতি সপ্তাহে আলেপ্পোতে অন্তত 22 জন নিহত এবং 173 জন আহত হয়েছেন। সিরিয়ার সেনাবাহিনীর অভিযোগ, SDF বেসামরিক এলাকায় আর্টিলারি ও মর্টার হামলা চালিয়েছে। তবে SDF এই অভিযোগ অস্বীকার করে বলেছে, সরকারপন্থী বাহিনীর নির্বিচার গোলাবর্ষণের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, SDF সংশ্লিষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলো আশরাফিয়া এলাকা থেকে সরে যাওয়ার পর সেখানে সরকারি বাহিনী মোতায়েন শুরু করেছে। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে এসব ইউনিট বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং বিশৃঙ্খলা প্রতিরোধ কাজ করছে। SDF কমান্ডার মজলুম আবদিল বলেন, আলেপ্পোর সহিংসতা দামেস্কের সরকারের সঙ্গে চলমান আলোচনা ক্ষতিগ্রস্ত করেছে। তিনি অভিযোগ করেন, আলোচনা চলাকালে কুর্দি অধ্যুষিত এলাকায় ট্যাঙ্ক ও আর্টিলারি মোতায়েন এবং বেসামরিকদের বস্তুত্ব করা হয়েছে।
কৃষ্ণ সাগরে রাশিয়াগামী তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা। কৃষ্ণ সাগরে রাশিয়াগামী একটি তেলবাহী ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। পরে এই হামলার জেরে তুরস্কের উপকূলীয় রক্ষী বাহিনীর কাছে সহায়তা চাইতে বাধ্য হয় ওই ট্যাঙ্কার। পরবর্তীতে নির্ধারিত পথ পরিবর্তন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স নোটিশ ও সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক পৃথক একটি সূত্র এই তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক তথ্য বিশ্লেষক সংস্থা লয়েডস লিস্ট ইন্টেলিজেন্স বলেছে, পালাউয়ের পতাকাবাহী এলবাস নামের ওই ট্যাঙ্কারটি গত বুধবার মনুষ্যবিহীন সামুদ্রিক যান ও ড্রোন হামলার শিকার হয়েছে। ট্যাঙ্কারের ইঞ্জিন কক্ষ লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে। তবে হামলায় ট্যাঙ্কারের 25 জন নাবিকের কেউ আহত হননি এবং কোনো ধরনের ধূসণেরও ঘটনাও ঘটেনি। ও নিরাপত্তা সূত্র ট্যাঙ্কারের ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণের পর সেটি ড্রোন হামলার শিকার হয়েছে বলে জানিয়েছে। তবে এই হামলার ঘটনার পেছনে কারা জড়িত সেটি পরিষ্কার নয়। গত বছরের নভেম্বরের শেষ দিকে কৃষ্ণ সাগরে রাশিয়াগামী ট্যাঙ্কারে ইউক্রেনের সামরিক বাহিনী ড্রোন হামলার পর থেকে জাহাজ বিমার হার ব্যাপক বৃদ্ধি পায়। ওই হামলার পাল্টা জবাব দেওয়ার হুমকি দেন মস্কো। পরে উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানায় আশকারা। ডিসেম্বরে আরেকটি রুশ পতাকাবাহী জাহাজও কৃষ্ণ সাগরে হামলার শিকার হয় বলে দাবি করেছিল মস্কো। তবে কিয়েভ ওই ঘটনায় নিজেদের সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করে। এলবাস ট্যাঙ্কারে হামলার বিষয়ে জানতে চাইলে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। এছাড়াও তাৎক্ষণিকভাবে তুরস্কের পরিবহন মন্ত্রণালয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। আশকারায় নিযুক্ত রাশিয়ার দূতাবাসও কোনো মন্তব্য করেনি। বিশ্ববাজারে শস্য, তেল ও তেলজাত পণ্য পরিবহনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক জলপথ কৃষ্ণ সাগর। এই সাগরের জলসীমা তুরস্ক, রাশিয়া, ইউক্রেন, বুলগেরিয়া, জর্জিয়া ও রোমানিয়ার মধ্যে ভাগ করা। লয়েডসের নোটিশ অনুযায়ী ট্যাঙ্কারটি গত বুধবার সিঙ্গাপুর থেকে রাশিয়ার নোভোরোসিস্ক বন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী পূর্ব দিকে কৃষ্ণ সাগর অতিক্রমের আগের পথ পরিবর্তন করার পর গত বৃহস্পতিবার তুরস্কের উত্তরাঞ্চলীয় বন্দর নেবলুল উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থান করছিল এলবাস। সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক এই সংস্থা বলেছে, ট্যাঙ্কারটি নিজস্ব সক্ষমতার ব্যবহার করে ইনেবুলুর নোঙ্গরস্থলে নোঙ্গর ফেলেছে। ইনেবুলু বন্দরের হারবার মাস্টারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স। কাশেম সোলাইমানির ভাস্কর্য গুঁড়িয়ে দিল ইরানিরা। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ চলছে। বুধবার এই বিক্ষোভ 11তম দিনে গড়িয়েছে। এতে দেশটির বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দেশটির কুদস ফোর্সের সাবেক প্রধান ও অন্যতম প্রভাবশালী সামরিক নেতা কাশেম সোলাইমানির মূর্তিতে হামলা হয়েছে। গত বৃহস্পতিবার 8 জানুয়ারি বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ আধা সরকারি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে, দক্ষিণ পশ্চিমের শহর লোরদেগানে সশস্ত্র ব্যক্তিদের গুলিতে 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর উত্তেজনাপূর্ণ মুখোমুখির অবস্থান দেখা গেছে। ভিডিওতে গুলির শব্দও শোনা যায়। অন্য কয়েকটি অঞ্চলের ফুটেজে দেখা যায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ও টিয়ার গ্যাস ছুড়ছে, আর বিক্ষোভকারীদের কেউ কেউ পাথর নিক্ষেপ করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি HRAAN জানিয়েছে, ইরানের সব 31টি প্রদেশের 111টি শহর ও জনপদে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সংস্থাটির তথ্যমতে এই পর্যন্ত অন্তত 34 জন বিক্ষোভকারী এবং 4 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। পাশাপাশি প্রায় 2200 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বিবিসি পার্সিয়ান 21 জন নিহতের পরিচয় ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, সহিংসতায় 5 জন নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন। গত 28 ডিসেম্বর রাজধানী তেহরানে দোকানিয়া রাস্তায় নামার মধ্য দিয়ে এই বিক্ষোভের সূচনা হয়। খোলা বাজারে মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার ডিয়ালের বড় ধরনের দরপতনের ক্ষোভ প্রকাশ করেন তারা। প্রতিবেদনে বলা হয়েছে, ফার্স প্রদেশের কায়েমিয়া শহরে বিক্ষোভকারীরা কুদস ফোর্সের সাবেক প্রধান ও ইরানের অন্যতম প্রভাবশালী সামরিক নেতা কাসেম সোলাইমানির একটি মূর্তি ভেঙে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ফুটেজও প্রকাশ পেয়েছে। সোলাইমানি 2020 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্রের এক বিমান হামলায় নিহত হন। গত এক বছরে রিয়ালের মূল্য ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় 40%। পারমাণবিক কর্মসূচি নিয়ে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, সরকারি অব্যবস্থাপনা ও দুর্নীতির কারণে ইরানের অর্থনীতি মারাত্মক চাপে পড়েছে। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন এবং আন্দোলন ছড়িয়ে পড়ে অন্যান্য শহরে।
ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট। তীব্র অর্থনৈতিক সংকটকে ঘিরে টানা 12 দিনের সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল ইরান। দেশজুড়ে পুরোপুরি বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে তথ্যটি নিশ্চিত করেছে অনলাইন পর্যবেক্ষক সংস্থা নেটব্রক্স। দেশটির বেশ কিছু স্থানে টেলিযোগাযোগ ব্যবস্থাও ব্যাহত বলে জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার 8 জানুয়ারি স্থানীয় সময় রাতে রাজধানী তেহরানে বড় ধরনের বিক্ষোভ চলাকালে ইন্টারনেট সংযোগ অকার্যকর হয়ে পড়ে বলে জানা গেছে। বহির্বিশ্বের সাথে এখন কার্যত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইরান। ধারণা করা হচ্ছে এতে আরও ব্যাপক জনরোষের মুখে পড়তে পারে খামেনির প্রশাসন। এদিকে বৃহস্পতিবার 12 দিনে গড়িয়েছে ইরানের সহিংস বিক্ষোভ। ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া আন্দোলনটিতে এ পর্যন্ত 45 জনের প্রাণহানির খবর দিয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থা। বিক্ষোভ ছড়িয়েছে 31টি প্রদেশের প্রায় 350 স্থানে।